Hello aspirants, welcome to TCS Mantra. So in this video we are going to study about state legislature and state executive. Okay, so in previous videos we have studied about union parliament and union government. Now in this video we are going to study about the state executive. আমরা আর্টিকেল 153 থেকে 167 পর্যন্ত আমরা স্টেট এক্সিকিউটিভের ব্যাপারে জানতে পারি ইন আওয়ার কনস্টিটিউশন। ঠিক আছে, স্টেট এক্সিকিউটিভ আমরা কোথায় দেখতে পাই? আর্টিকেল 153 থেকে 167 পর্যন্ত আন্ডার পার্ট 6 অফ দ্য কনস্টিটিউশন। দ্য স্টেট এক্সিকিউটিভ কনসিস্ট অফ, স্টেট এক্সিকিউটিভের মধ্যে কারা থাকেন? দ্য গভর্নর থাকেন, চিফ মিনিস্টার থাকেন, কাউন্সিল অফ মিনিস্টার্স থাকেন অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। তো অ্যাডভোকেট জেনারেল ওনার যে পোস্টটা সেটা কার, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে অ্যাটর্নি জেনারেল থাকেন, অ্যাটর্নি জেনারেলের ইকুইভ্যালেন্ট পোস্ট যেটা স্টেটের মধ্যে থাকে। ঠিক আছে, ইউনিয়ন গভর্নমেন্টের যে কোনো লিগাল ম্যাটারে গভর্নমেন্টকে হেল্প করার জন্য বা সাপোর্ট করার জন্য যিনি থাকেন অ্যাটর্নি জেনারেল, একইভাবে স্টেট গভর্নমেন্টকে লিগাল ম্যাটারে হেল্প করার জন্য বা লিগাল ম্যাটারটা দেখার জন্য কে থাকেন? অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। ঠিক আছে, তো আমরা দেখছি গভর্নর। দ্য গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নরকে অ্যাপয়েন্ট করেন। তো গভর্নরকে বলা হয় হি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট। চিফ এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেটের হেড। প্রেসিডেন্টকে বলা হতো হেড অফ দ্য স্টেট। ঠিক আছে, মানে পুরো ইন্ডিয়ার হেড অফ দ্য স্টেট। তেমনি গভর্নরকে বলা হয় হেড অফ দ্য স্টেট ইন পার্টিকুলার স্টেট বা ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে। ঠিক আছে, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে তো না, সেটা স্টেটের ক্ষেত্রে হয়। তো স্টেটের ক্ষেত্রে গভর্নরকে বলা হয় চিফ এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট। দ্য গভর্নর অলসো অ্যাক্টস অ্যাজ অ্যান এজেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, তো গভর্নর কী করে? এজেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের অথবা দ্য প্রেসিডেন্টের এজেন্ট হিসাবে কিন্তু কাজ করেন। ঠিক আছে, দেয়ারফর দ্য অফিস অফ দ্য গভর্নর হ্যাজ এ ডুয়েল রোল। ঠিক আছে, তারপর দেখো কোয়ালিফিকেশন টু বি এ গভর্নর। তো গভর্নর হতে গেলে কী কী কোয়ালিফিকেশান থাকা প্রয়োজন? হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, হি শুড হ্যাভ কমপ্লিটেড দ্য এজ অফ 35 ইয়ার্স অফ এজ, হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। মানে তুমি অন্য কোনো বিজনেস বা সার্ভিস বা গভর্নমেন্টের আন্ডারে যে কোনো রকম সার্ভিসে থাকতে পারবে না। ঠিক আছে, কন্ডিশন অফ গভর্নর্স অফিস, হি শুড নট বি এ মেম্বার অফ আইদার হাউস। গভর্নর কোনো একটা পার্টিকুলার হাউসের মেম্বার হতে পারবেন না বা স্টেট লেজিসলেচারের কোনো মেম্বার হতে পারবেন না। ঠিক আছে, পার্লামেন্ট অফ দ্য হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। ঠিক আছে, ইফ এনি সাচ পার্সন ইজ অ্যাপয়েন্টেড এজ গভর্নর, যদি কেউ পার্লামেন্টের কোনো একজন মেম্বার হয়ে থাকেন, তাহলে ওনাকে যদি গভর্নর বানাতে হয় তাহলে সে ওই যে পার্লামেন্টারি পোস্টটা থেকে ওনাকে পদত্যাগ করতে লাগবে, তারপর গিয়ে উনি পার্টিকুলার কোনো একটা স্টেটের গভর্নর হিসেবে নিযুক্ত হতে পারবেন। ঠিক আছে, হি শুড নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট। যেটা আমরা কোয়ালিফিকেশনও দেখতে পেয়েছিলাম। হি ইজ এন্টাইটেলড উইদাউট পেমেন্ট অফ রেন্ট টু ইউজ হিজ অফিসিয়াল রেসিডেন্স। রাজভবন, প্রত্যেকটা স্টেটে যে রাজভবন থাকে, এই রাজভবনে গভর্নরকে দেওয়া হয় ফর হিজ অফিসিয়াল রেসিডেন্স। ঠিক আছে, এবং উইদাউট পেমেন্ট, তার জন্য কোনো পেমেন্ট দিতে লাগে না বা তার স্যালারি থেকে কোনো পেমেন্ট কাটা হয় না তার জন্য। ঠিক আছে, হি ইজ এন্টাইটেলড টু সাচ এমলুমেন্টস, অ্যালাউন্সেস অ্যান্ড প্রিভিলেজেস। ঠিক আছে, অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট। তো তার যে এমলুমেন্টস পায়, তার যে অ্যালাউন্সেসগুলো থাকে বা স্যালারি বা তার যে প্রিভিলেজেসগুলো থাকে, সেগুলো কে ডিসাইড করে? পার্লামেন্ট ডিসাইড করে। ঠিক আছে, when the same person is appointed as the governor of two or more states, তো একজন গভর্নরকে অ্যাকচুয়ালি মোর দেন ওয়ান স্টেটের গভর্নর বানানো যায়। ঠিক আছে, একজন ব্যক্তিকে মোর দেন ওয়ান স্টেটের মানে দুটো বা তিনটে স্টেটেরও গভর্নর বানানো যায়, সেটা পার্লামেন্ট ডিসাইড করবে। দ্য এমলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস পেয়েবল টু হিম আর শেয়ার্ড বাই দ্য স্টেটস। ঠিক আছে, তো যদি কোনো একজন ব্যক্তিকে
ধরো ত্রিপুরার আর মেঘালয়ের গভর্নর যদি বানানো হয়, তাহলে প্রেসিডেন্ট ডিসাইড করবে যে কোন স্টেট ওনার যে স্যালারিটা হবে, ওনার অ্যাকর্ডিংলি ওনার যে স্যালারিটা হবে, স্যালারিটা ত্রিপুরা এবং মেঘালয় মিলে শেয়ার করবে, ঠিক আছে। এবং কে কতটা স্যালারি পে করবে সেটা ডিসাইড করবে কে? প্রেসিডেন্ট, ঠিক আছে। The salary and allowances of the governor are drawn from the consolidated fund of the state. স্টেটের যে কনসলিডেটেড ফান্ড থাকে, সেই ফান্ডের থেকে স্যালারিটা ড্র করা হয়। লাইক দ্য প্রেসিডেন্ট, দ্য গভর্নর ইজ অলসো এন্টাইটেলড টু এ নাম্বার অফ প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস, ঠিক আছে। তো গভর্নমেন্ট প্রেসিডেন্টের মতো গভর্নরেরও অনেকগুলো সুযোগ সুবিধা থাকে, যেমন কিছু পার্সোনাল ইমিউনিটি ওনাকে প্রোভাইড করা হয়, কিছু পার্সোনাল ইমিউনিটি উনি এনজয় করেন। লাইক যে কোনো রকম অ্যাক্টিভিটি বা অফেন্সের জন্য ওনাকে অ্যারেস্ট করা যায় না, ঠিক আছে। অ্যারেস্ট করা যায় না, ওনাকে 2 মাসের সময় দেওয়া হয়, 2 মাস সময় দেওয়া হয় যে ওনার এগেনস্টে যে চার্জটা উঠেছে সেটাকে রং প্রুফ করার জন্য বা সেটার এগেনস্টে ফাইট করার জন্য ওনাকে 2 মাসের সময় দেওয়া হয়, তারপর হিয়ারিং হয়, ঠিক আছে। দ্য ওথ অফ অফিস অফ দ্য গভর্নর ইজ অ্যাডমিনিস্টার্ড বাই দ্য চিফ জাস্টিস, ঠিক আছে। উনি শপথ গ্রহণ করেন কার সামনে? চিফ জাস্টিস অফ দ্য কনসার্ন স্টেট হাইকোর্ট, ঠিক আছে। তো উনি স্টেট হাইকোর্টের চিফ জাস্টিসের সামনে শপথ গ্রহণ করেন, এবং উনি যদি প্রেজেন্ট না থাকেন তাহলে হাইকোর্টের যে সিনিয়র মোস্ট জাজ যিনি থাকবেন ওনার সামনে শপথ গ্রহণ করেন, ঠিক আছে। টার্ম অফ দ্য গভর্নর্স অফিস, তো গভর্নরের অফিস কতদিনের হয়? তো ইউজুয়ালি 5 বছরের জন্য হয়, বাট ওনার যে অফিসটা সেটা দ্যাট ইজ সাবজেক্ট টু দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট চাইলে ওনাকে 5 বছরের আগেও ওই স্টেটের গভর্নর ওই পোস্টের থেকে সরিয়ে দিতে পারেন, ঠিক আছে, বা অন্য কোনো স্টেটের গভর্নর হিসেবে নিযুক্ত করতে পারেন, বা অন্য যে কোনো রকমের কাজে নিযুক্ত করতে পারেন, ঠিক আছে। অথবা উনি রিজাইন করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। 5 বছর আগে উনি রিজাইনও করতে পারেন, ঠিক আছে। তো উনি রেজিগনেশন লেটারটা কার কাছে দেবেন? প্রেসিডেন্টের কাছে। হিজ রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট। তারপর আমরা দেখব পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ গভর্নর। তো গভর্নরের কী কী পাওয়ার থাকে বা কী কী ফাংশন গভর্নরের থাকে সেগুলো আমরা দেখব। এ গভর্নর পসেসেস এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, ফিনান্সিয়াল অ্যান্ড জুডিশিয়াল পাওয়ার্স, ঠিক আছে। তো গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ার আমরা দেখব, লেজিসলেটিভ, ফিনান্সিয়াল, জুডিশিয়াল। এরপর প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা যেমন ডিপ্লোম্যাটিক বা মিলিটারি পাওয়ার দেখেছিলাম, ঠিক আছে। এই পাওয়ারটাও গভর্নরের থাকে না, গভর্নরের এই 4টা পাওয়ার থাকে, ঠিক আছে। তো 1 by 1 আমরা দেখছি সবগুলো। এক্সিকিউটিভ পাওয়ার্স, অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট, যে কোনো স্টেট গভর্নমেন্টের যে কোনো রকমের অ্যাকশন সেগুলো ফর্মালি টেকেন ইন দ্য নেম অফ দ্য গভর্নর, ঠিক আছে। যেভাবে ইন্ডিয়ান ইউনিয়নের কথা যদি বলি, তো যে কোনো এক্সিকিউটিভ অ্যাকশন কার নামে নেওয়া হয় বা কে হস্তাক্ষর করেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। যে কোনো ধরনের লেজিসলেশনের ক্ষেত্রে হোক বা যে কোনো ধরনের ডকুমেন্টে বা যে কোনো অ্যাক্টিভিটির জন্য কে দায়ী থাকেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একইভাবে স্টেটের ক্ষেত্রে অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট আর টেকেন ইন দ্য নেম অফ দ্য গভর্নর, ঠিক আছে। হি অ্যাপয়েন্টস দ্য চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স, তিনি চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেন এবং অন্যান্য মিনিস্টারদেরও অ্যাপয়েন্ট করেন উইথ দ্য কনসালটেশন অফ চিফ মিনিস্টার, ঠিক আছে। চিফ মিনিস্টারের সাথে কনসাল্ট করে উনি অন্যান্য কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে যে মিনিস্টাররা থাকেন তাদের নিযুক্ত করেন বা অ্যাপয়েন্ট করেন। হি অ্যাপয়েন্টস দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন অ্যাটর্নি জেনারেল থাকে, স্টেটের মধ্যে থাকে অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে, গভর্নমেন্টকে লিগাল ম্যাটারে এইড বা হেল্প করার জন্য। হি অ্যাপয়েন্টস দ্য স্টেট ইলেকশন কমিশনার, তিনি স্টেট ইলেকশন কমিশনারকে নিযুক্ত করেন, এবং দ্য স্টেট ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড অনলি ইন লাইক ম্যানার অ্যান্ড লাইক গ্রাউন্ডস অ্যাজ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট, ঠিক আছে। তো একজন
হাইকোর্টের জাজকে যে স্পেশাল প্রসিডিউরে ওনাকে রিমুভ করা হয়, একইভাবে স্টেট ইলেকশন কমিশনারকে রিমুভ করা যেতে পারে। তো এই যে প্রসেসটা সেটা আমরা দেখব যখন আমরা হাইকোর্টের জাজের রিমুভালের ব্যাপারে পড়ব তখন, ঠিক আছে? এখানে আমি ডিটেলস এটা আলোচনা করছি না। তো গভর্নর বা প্রেসিডেন্ট চাইলেই স্টেট ইলেকশন কমিশনারকে সরিয়ে দিতে পারেন না। ওর জন্য কী করতে হয়, একটা স্পেশাল প্রসিডিওর ফলো করতে হয়, যেটা আমরা পরে দেখব। তো গভর্নর অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন। স্টেট পাবলিক সার্ভিস কমিশনার যে চেয়ারম্যান থাকবেন এবং যে মেম্বার্সরা থাকবেন ওনাদের কে অ্যাপয়েন্ট করেন? গভর্নর অ্যাপয়েন্ট করেন, ঠিক আছে? দে ক্যান বি রিমুভড অনলি বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড নট বাই দ্য গভর্নর। তাদের যদি রিমুভ করতে হয় তাদের প্রেসিডেন্ট রিমুভ করেন, অ্যাপয়েন্ট করেন কে? গভর্নর, বাট রিমুভ করেন কে? রিমুভ করেন প্রেসিডেন্ট, ঠিক আছে? এটা এমসিকিউ কোশ্চেনের মধ্যে কিন্তু দেখতে পাই আমরা, ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো হি ক্যান রিকমেন্ড দ্য ইম্পোজিশন অফ কনস্টিটিউশনাল এমার্জেন্সি ইন দ্য স্টেট টু দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে? তো যদি উনি মনে করেন যে স্টেটের মধ্যে কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, ওই ক্ষেত্রে উনি প্রেসিডেন্টকে রিকমেন্ড করেন যে ওই স্টেটের মধ্যে প্রেসিডেন্ট রুল শুরু করা প্রয়োজন, ঠিক আছে? ডিউরিং দ্য পিরিয়ড অফ প্রেসিডেন্টস রুল, ঠিক আছে? প্রেসিডেন্ট রুলের সময় গভর্নর এনজয়স এক্সটেন্সিভ এক্সিকিউটিভ পাওয়ার্স অ্যাজ অ্যান এজেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে? ওই সময় গভর্নরের কাছে মানে এক্সটেন্সিভ পাওয়ার চলে আসে, ঠিক আছে? অ্যাজ অ্যান এজেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে? প্রেসিডেন্ট নিজে গিয়ে তো আর ওই স্টেটটাকে রুল করেন না, সেটা কার মাধ্যমে করেন? গভর্নরের মাধ্যমে। তো গভর্নরের কাছে নর্মালি গভর্নরকে কী বলা হয়? নমিনাল হেড, বাট স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে বা স্টেট প্রেসিডেন্টস রুলের সময় কিন্তু গভর্নরের হাতে এক্সটেন্সিভ পাওয়ার চলে আসে। হি অ্যাক্টস অ্যাজ দ্য চ্যান্সেলর অফ ইউনিভার্সিটিস। প্রত্যেকটা স্টেট ইউনিভার্সিটি থাকে, ওই স্টেট ইউনিভার্সিটিগুলোর চ্যান্সেলর হিসাবে কাজ করেন এবং হি অলসো অ্যাপয়েন্টস দ্য ভাইস চ্যান্সেলার্স অফ দ্য ইউনিভার্সিটিসের যে ভাইস চ্যান্সেলরদের উনি নিযুক্ত করেন, ঠিক আছে? তারপর আমরা দেখব লেজিসলেটিভ পাওয়ার্স। হি ক্যান সামন অর প্রোরোগ দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড ডিজলভ দ্য স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি, ঠিক আছে? উনি স্টেট লেজিসলেচার এর যে মিটিংগুলো হয় সেগুলো সামন করেন, সেগুলো কল করেন বা ডাকেন এবং সেগুলো স্থগিত করেন, প্রয়োগ করেন বা বন্ধ করেন, ঠিক আছে? বা এগুলো সমাপ্তি ঘোষণা উনি করেন। He can address the state legislature at the commencement of the first session after each general election and the first session of each year, ঠিক আছে? তো উনি স্টেট লেজিসলেচারের যে ফার্স্ট যে মিটিংটা হয় আফটার এভরি জেনারেল ইলেকশন, প্রত্যেকটা জেনারেল ইলেকশনের পরে যে ফার্স্ট মিটিংটা হয় এবং প্রতি বছরের যে ফার্স্ট মিটিংটা হয় এটা গভর্নর অ্যাড্রেস করেন, ঠিক আছে? He can appoint any member of the state legislative assembly to preside over its proceedings, ঠিক আছে? উনি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে কোনো মেম্বারকে অ্যাপয়েন্ট করেন। কখন অ্যাপয়েন্ট করেন? মিটিংটাকে পরিচালনা করার জন্য কখন কল করতে পারেন? যখন স্পিকার বা ডেপুটি স্পিকার প্রেজেন্ট না থাকেন, ঠিক আছে? যে কোনো কারণে স্পিকার বা ডেপুটি স্পিকার যদি না থাকেন, যে কোনো কারণে অসুস্থ হতে পারেন বা যে কোনো কাজে যদি বাইরে থাকেন, ওই ক্ষেত্রে গভর্নর কী করেন? গভর্নর যে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যে কোনো একজন মেম্বারকে ওই পোস্টে কার্য পরিচালনার জন্য কল করতে পারেন, ঠিক আছে? হি নমিনেটস 1/6 অফ দ্য মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে? লেজিসলেটিভ কাউন্সিল তো আমাদের ইউনিয়ন পার্লামেন্টের ক্ষেত্রে যেমন লোকসভা হয়, রাজ্যসভা হয়, তেমনই স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয় এবং লেজিসলেটিভ কাউন্সিল হয়। তো এইবার ব্যাপার হচ্ছে এই যে লেজিসলেটিভ কাউন্সিলটা, এটা কিন্তু প্রত্যেকটা স্টেটে থাকে না, যেমন আমাদের স্টেট ত্রিপুরাতে নেই, কিন্তু ইন্ডিয়াতে 6টা স্টেট এমন আছে যেখানে লেজিসলেটিভ কাউন্সিল বা যেটাকে আমরা আপার হাউসও বলে থাকি, এই আপার হাউসটা কিন্তু আমরা দেখতে পাই কয়েকটা স্টেটের মধ্যে, ঠিক আছে? তো এখন 6টা স্টেটের মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল আমরা দেখতে পাই, এগুলো আমরা আলোচনা করবো একটু পরে। তো গভর্নর nominates 1/6 of the member of the state legislative council from amongst
persons having special knowledge or practical experience in literature, science, art, cooperative movement, and social service. He can nominate one member to the state legislative assembly from the Anglo-Indian community. But এই যে পয়েন্টটা আছে এটা কিন্তু এখন রিপিল হয়ে গেছে, ঠিক আছে? এই পয়েন্টটা এখন আর নেই, মানে এখন একজন মেম্বারকে উনি আর নমিনেট করেন না অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে। When a bill is sent to the governor, when a bill is sent to the governor, when a bill is sent to the governor after it is passed by the state legislature, he can give his assent. যখন কোনো একটা লেজিসলেশন পাস করা হয় লেজিসলেচারের মধ্যে, মানে স্টেট অ্যাসেম্বলির মধ্যে, তো তারপর সেটা কি করা হয়, সেটা গভর্নরের কাছে পাঠানো হয়। তো গভর্নরের কাছে কি কি অপশান থাকে, হি ক্যান গিভ হিজ অ্যাসেন্ট, সে গভর্নর এগ্রি করতে পারে বা স্বাক্ষর করতে পারে। উইথহোল্ড হিজ অ্যাসেন্ট, সে গভর্নর চাইলে সেটাকে উইথহোল্ডও করতে পারেন, অথবা উনি রিটার্ন করতে পারেন বিলটাকে ফর রিকনসিডারেশন, ঠিক আছে? রিকনসিডারেশনের জন্য বিলটাকে আবার লেজিসলেচার রিটার্ন করতে পারেন, ঠিক আছে? However, if the bill is passed again by the state legislature with or without amendments, governor has to give his assent to the bill. হ্যাঁ, এই ক্ষেত্রে যদি এই বিলটাকে যেই বিলটাকে গভর্নর রিটার্ন করেন স্টেট লেজিসলেচারের মধ্যে আবার রিকনসিডারেশনের জন্য, যদি সেটা আবার পাস হয় তো ওই ক্ষেত্রে গভর্নর বাধ্য সেটাকে অ্যাসেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি গভর্নর এখনও মনে করেন যে এই বিলটাকে অ্যাসেন্ট দেওয়া উচিত কি না, তো সেই ক্ষেত্রে গভর্নর কী করতে পারেন, সেই ক্ষেত্রে গভর্নর প্রেসিডেন্টের রিকনসিডারেশনের জন্য সেটাকে পাঠাতে পারেন, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে হি ক্যান প্রমালগেট অর্ডিন্যান্সেস হোয়েন দ্য স্টেট লেজিসলেচার ইজ নট ইন সেশন। তো স্টেট লেজিসলেচার যদি সেশনে না থাকেন, তো একটা এমার্জেন্সির ক্ষেত্রে বা একটা বিশেষ প্রয়োজনে উনি একটা লেজিসলেশন নিজের থেকে শুরু করতে পারেন, সেটাকে আমরা অর্ডিন্যান্স বলি, ঠিক আছে? তো যেই লেজিসলেশনগুলো, যে একটা বিল যেটা লেজিসলেচারের মধ্যে পাস করা হয়, বিলটা পাস হয়, তারপর এটা অ্যাক্টে পরিণত হয়, তো ওই কোনো কারণে যদি লেজিসলেচার না থাকে তো গভর্নর একটা অর্ডিন্যান্স শুরু করতে পারেন, ঠিক আছে? একটা বিল এইভাবেই উনি হস্তাক্ষর করে শুরু করতে পারেন, যার সময়কাল থাকে 6 মাস, 6 মান্থসের মধ্যে ওই 6 মান্থসের মতো জন্য উনি ওই বিলটাকে চালু করতে পারেন, ঠিক আছে? He lays the reports of the State Finance Commission, the State Public Service Commission, and the Comptroller and Auditor General relating to the accounts of the state, ঠিক আছে, before the state legislature, ঠিক আছে? তো উনি স্টেট ফাইন্যান্স কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্টটা, ওই রিপোর্টগুলোকে উনি লেজিসলেচারের মধ্যে প্রেজেন্ট করেন, ঠিক আছে? তারপর দেখো ফিনান্সিয়াল পাওয়ার্স, গভর্নরের কাছে কী কী ফিনান্সিয়াল পাওয়ার্স থাকে। হি মেক্স দ্য স্টেট বাজেট টু বি লেট বিফোর দ্য স্টেট লেজিসলেচার, ঠিক আছে? স্টেট লেজিসলেচারের মধ্যে যে স্টেট বাজেটটা প্রেজেন্ট করা হয় এভরি ইয়ার, সেটা প্রেজেন্ট করতে কে বাধ্য করেন? গভর্নর, ঠিক আছে? মানি বিলস ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য স্টেট লেজিসলেচার অনলি উইথ হিজ প্রায়র রিকমেন্ডেশন। মানি বিলস স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে মানি বিল ইন্ট্রোডিউস করা হয় অনলি উইথ হির প্রায়র পারমিশন অথবা রিকমেন্ডেশন, ঠিক আছে? আগে কিছু মানি বিল যদি ইন্ট্রোডিউস করতে হয় লেজিসলেচারের মধ্যে, তো আগে গভর্নর থেকে পারমিশন নিয়ে করতে হবে যে আমরা লেজিসলেচারের মধ্যে এই বিলটাকে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, ঠিক আছে? তো গভর্নর যদি পারমিশন দেয় হ্যাঁ এই বিলটাকে প্রেজেন্ট করা উচিত, তখনই একমাত্র মানে বিলকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয় লেজিসলেচারের মধ্যে। নো ডিমান্ড ফর এ গ্র্যান্ট ক্যান বি মেড এক্সেপ্ট অন হিজ রিকমেন্ডেশন, ঠিক আছে? নো ডিমান্ড ফর এ গ্র্যান্ট, হ্যাঁ, যে কোনো রকমের দান বা যে কোনো কিছু যেটা গভর্নমেন্ট যদি চায় যে কনসলিডেটেড ফান্ডের থেকে করা উচিত বা করতে হবে, ওই ক্ষেত্রে কিন্তু গভর্নরের পারমিশন বা প্রয়োজন হয়, ঠিক আছে?
ধরো যে কোনো জায়গাতে কোনো একটা সিচুয়েশানে কিছু একটা পেমেন্ট করা উচিত, কিছু একটা গিফট দেওয়া উচিত, ঠিক আছে। তো ওই ধরনের যে খরচাগুলো থাকে, এক্সপেন্সগুলো থাকে গভর্নমেন্টের, তো ওই গভর্নমেন্টের ওই খরচাগুলো কিন্তু গভর্নরের পারমিশন নিয়ে তারপরই কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট থেকে খরচাগুলো করা হয়। হি ক্যান মেক অ্যাডভান্সেস আউট অফ দ্য কন্টিজেন্সি ফান্ড অফ দ্য স্টেট, ঠিক আছে। স্টেটের যে কন্টিজেন্সি ফান্ড থেকে ওই ফান্ডের থেকে গভর্নর কিন্তু এক্সপেন্স করতে পারেন বা অ্যাডভান্স করতে পারেন যে কোনো রকমের পেমেন্ট, হ্যাঁ, যখন কোনো আনফোরসিন এক্সপেন্ডিচার চলে আসে, ঠিক আছে। যেমন রিসেন্টলি ত্রিপুরাতে আমরা একটা ভয়ঙ্কর ফ্লাড দেখতে পেয়েছি, ঠিক আছে। তো ওই ফ্লাড চলাকালীন গভর্নর কিন্তু ওই কন্টিজেন্সি ফান্ডের থেকে ফান্ড তুলে যে কোনো রকমের প্রয়োজনীয় খরচাপাতিগুলো উনি কিন্তু এখন মিট করতে পারেন, ঠিক আছে। ওইটার জন্য কিন্তু স্টেট লেজিসলেচারের বা স্টেট অ্যাসেম্বলির পারমিশনের প্রয়োজন হবে না। গভর্নর চাইলে এই খরচাটা করতে পারেন, পরে উনি লেজিসলেচারে বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ব্যাপারটাকে ইনফর্ম করতে পারেন, ঠিক আছে। He constitutes a finance commission after every 5 years to review the financial position of the panchayats and the municipalities. তো উনি এভরি 5 years প্রত্যেক 5 বছর পরে পরে উনি ফাইন্যান্স কমিশন গঠন করেন, ঠিক আছে। ফাইন্যান্স কমিশন গঠন করেন, ফাইন্যান্স কমিশন 5 বছরের জন্য করা হয়। তারপর আমরা দেখছি ওনার যে জুডিশিয়াল পাওয়ার্সগুলো। হি ক্যান গ্র্যান্ট পার্ডনস, রিপ্রাইভস, রেসপাইটস অ্যান্ড রিমিশনস অর পানিশমেন্টস অর সাসপেন্ড, রিমিট অ্যান্ড কমিউট দ্য সেন্টেন্স অফ এনি পার্সন কনভিক্টেড অফ এনি অফেন্স against any law relating to a matter to which the executive power of the state extends. তো ওনার কাছে পার্ডন করা, রিপ্রাইভ করা, রেসপাইট করা বা রিমিশনের ক্ষমতা থাকে গভর্নরের হাতে, যেগুলো আমরা আলোচনা করেছিলাম যখন আমরা প্রেসিডেন্ট পড়েছিলাম। তো একই ক্ষমতাগুলো কিন্তু গভর্নরের কাছেও থাকে। হি ইজ কনসাল্টেড বাই দ্য প্রেসিডেন্ট হোয়াইল অ্যাপয়েন্টিং দ্য জাজেস, ঠিক আছে। যখন জাজের অ্যাপয়েন্টমেন্ট করা হয় তখন প্রেসিডেন্ট কিন্তু গভর্নরের সাথে কনসাল্ট করেন। তো এই যে ক্ষমতাগুলো বা এই যে ফাংশনগুলো আমরা গভর্নরের কিন্তু দেখতে পাই প্রত্যেকটা স্টেটের মধ্যে, ঠিক আছে। তো তারপর আমরা পড়বো অ্যাবাউট চিফ মিনিস্টার, ঠিক আছে। সো in the scheme of parliamentary system of government provided by the constitution, the governor is the nominal executive authority. The governor কে আমরা বলি কি nominal executive authority, তাহলে রিয়েল ক্ষমতা কার কাছে থাকে? To the chief minister. Chief minister is the real executive authority. Nominal আর রিয়েলের এক্সিকিউটিভ অথরিটির যদি প্রশ্ন আসে তাহলে গভর্নর ইজ দ্য নোমিনাল এক্সিকিউটিভ অথরিটি অ্যান্ড চিফ মিনিস্টার ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, ঠিক আছে। ইন আদার ওয়ার্ডস গভর্নর ইজ দ্য হেড অফ দ্য স্টেট। যেভাবে আমরা প্রেসিডেন্টের ব্যাপারে বলেছিলাম যে প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, একইভাবে দ্য গভর্নর ইজ দ্য হেড অফ দ্য স্টেট অ্যান্ড দ্য চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। দ্য চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য স্টেট, ঠিক আছে। যেভাবে প্রাইম মিনিস্টার ছিল হেড অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য সেন্টার, একইভাবে চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য স্টেট। Thus the position of the chief minister is at the state level is analogous to the position of prime minister at the center. তো চিফ মিনিস্টারের যে পজিশনটা সেটা প্রাইম মিনিস্টারের মতোই, প্রাইম মিনিস্টারের যেমন সেন্টারে যেমন প্রাইম মিনিস্টারের পজিশন, একইভাবে স্টেটের মধ্যে চিফ মিনিস্টারের একই পজিশন, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট কী করে চিফ মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট হয়? আর্টিকেল 164 বলছে যে the chief minister shall be appointed by the governor. The governor has to appoint the leader of the majority party in the state legislative assembly as the chief minister, ঠিক আছে। তো মেজরিটি যে পার্টির মেজরিটি পার্টি থাকবে সেই পার্টির যে লিডার থাকবে সেই লিডারকে চিফ মিনিস্টার পদে নিযুক্ত করেন কে? গভর্নর, অ্যাকর্ডিং টু আর্টিকেল 164. when no party has a clear majority, যদি কোনো পার্টির ক্লিয়ার মেজরিটি না থাকে, যদি কোনো পার্টির ক্লিয়ার মেজরিটি না থাকে ওই ক্ষেত্রে গভর্নর হিজ পার্সোনাল ডিসক্রিপশনটা ইউজ করেন, ঠিক আছে। গভর্নর ওই ক্ষেত্রে তার স্পেশাল যে তার ক্ষমতা সেই ক্ষমতাটাকে এক্সারসাইজ করেন। চিফ মিনিস্টার
অ্যাপয়েন্টমেন্টের জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে গভর্নর ইউজুয়ালি অ্যাপয়েন্টস দ্য লিডার অফ দ্য লার্জেস্ট পার্টি অর কোয়ালিশন ইন দ্য অ্যাসেম্বলি অ্যাজ দ্য চিফ মিনিস্টার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি এই ঘটনাটা কখন হয়, যখন ফাইট করার জন্য দুইয়ের বেশি পার্টিস থাকে, যদি তিনটা পার্টির সবাই যদি 33% করে ভোট পায়, তার মানে হচ্ছে ক্লিয়ার মেজরিটি আসছে না। ক্লিয়ার মেজরিটির জন্য 51% ভোটের প্রয়োজন হয়। ওই ক্ষেত্রে তখন গভর্নর ডিসাইড করবে যে এই তিনটা পার্টির মধ্যে কে লার্জেস্ট পার্টি, সেই লার্জেস্ট পার্টির লিডারকে তখন চিফ মিনিস্টার পদে নিযুক্ত করা হয়। সাপোর্ট যাতে তোমার সাথে থাকে সেটা তোমাকে 1 মাসের মধ্যে তোমাকে সেই সাপোর্টটা প্রুফ করতে লাগবে, ঠিক আছে। মানে তুমি অন্যান্য পার্টির সাথে কথাবার্তা বলো যে আমার তোমাদের সাপোর্ট দরকার হয়, আমরা মিলে একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করতে চাই, ঠিক আছে। তো এটার জন্য 1 মাস সময় থাকে। A person who is not a member of the state legislature can be appointed as chief minister for 6 months, ঠিক আছে। তো কোনো একজন পার্সনকে পার্টির মেম্বারকে চিফ মিনিস্টার পদে নিযুক্ত করা যায় যদি সে স্টেট অ্যাসেম্বলির মেম্বার যদি নাও হয়, ওই ক্ষেত্রেও কিন্তু তাকে ওই ক্ষেত্রেও কিন্তু তাকে চিফ মিনিস্টার পদে নিযুক্ত করা যায়। তো শর্ত এটাই হচ্ছে যে 6 মাসের মধ্যে ওনাকে কোনো একটা কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশন লড়ে ওইখান থেকে জিততে হবে, ঠিক আছে। ওইখান থেকে সে পাস করতে হবে। যদি ওই সিটের থেকে উনি পাস করতে না পারেন যে কোনো কারণে, তো ওই ক্ষেত্রে তাকে কিন্তু চিফ মিনিস্টার পদে উনি আর থাকতে পারবেন না। The term of the chief minister is not fixed and he holds office during the pleasure of the governor. তো চিফ মিনিস্টারের ইউজুয়ালি চিফ মিনিস্টার 5 বছরের জন্য নিযুক্ত হন। তো এটা কিন্তু কোনো ফিক্সড টার্ম না। গভর্নর চাইলে বা যে কোনো রকমভাবে গভর্নর চাইলে কিন্তু চিফ মিনিস্টারকে সরিয়ে দিতে পারেন। যদি পার্টির অন্যান্য মেম্বাররা যদি ডিমান্ড করেন যে আমাদের চিফ মিনিস্টারকে চেঞ্জ করা উচিত, ওই ক্ষেত্রে কিন্তু চিফ মিনিস্টারকে চেঞ্জ করা সম্ভব। সেটা কে করেন? সেটা গভর্নর করেন উইথ দ্য কনসালটেশন অফ দ্য পার্টি মেম্বার্স, ঠিক আছে। বাট ইফ হি লুজেস দ্য কনফিডেন্স অফ দ্য অ্যাসেম্বলি হি মাস্ট রিজাইন অর গভর্নর ক্যান ডিসমিস হিম। যদি অ্যাসেম্বলির মধ্যে যদি কনফিডেন্স লুজ করে, এর মানে হচ্ছে যদি সে তার যে সাপোর্টাররা যদি সরে যায়, তার সাপোর্টাররা যদি যারা কোয়ালিশনের যারা সাপোর্টাররা ছিল অ্যাসেম্বলির মধ্যে তারা যদি সরে যায়, তো এই ক্ষেত্রে কিন্তু নো কনফিডেন্স মোশন শুরু হয়ে যায় তার এগেনস্টে, ঠিক আছে। এরপর আমরা দেখব কাউন্সিল অফ মিনিস্টার্স। Article 163, there shall be a council of minister with the chief minister as the head to aid and advise the governor in the exercise of his functions, ঠিক আছে। আর্টিকেল 163 বলছে যে প্রত্যেকটা স্টেটের মধ্যে একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, যেটা হেড করবে চিফ মিনিস্টার গভর্নরকে এইড অ্যান্ড অ্যাডভাইস করার জন্য কী কাজ করতে হবে সেটা এইড অ্যান্ড অ্যাডভাইস করার জন্য একটা কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে, ঠিক আছে। The chief minister shall be appointed, Article 164 বলছে কি, the chief minister shall be appointed by the governor and the other minister shall be appointed by the governor on the recommendation of the chief minister, ঠিক আছে। তো দেখা যাক, তো টোটাল নাম্বার অফ মিনিস্টার কত হবে? 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ, হ্যাঁ, 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ হবে টোটাল নাম্বার অফ মিনিস্টার। এবার যদি কোনো একটা স্টেটের নাম্বার অফ পার্লামেন্ট, নাম্বার অফ মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যদি কম হয়, ওই ক্ষেত্রে কী করা হবে? একটা মিনিমাম একটা নাম্বার সেট করা হয়েছে যে এটা 12-এর থেকে নিচে হতে পারবে না। কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে অ্যাটলিস্ট 12 জন মিনিস্টার থাকতে হবে। যেমন ত্রিপুরাতে 60টা মেম্বার আছে, তো 15% কত হয়? 15% কত আসে? 15% আসবে দিলে 3, দিলে 5, 3 5 15, 9 জন, ঠিক আছে। তো ত্রিপুরাতে 9 জন মিনিস্টার হওয়ার কথা 15% হিসাবে, বাট যেহেতু এখানে মিনিমাম নাম্বারটা সেট করা আছে, তো ত্রিপুরাতে অ্যাটলিস্ট 12 জন মিনিস্টার থাকবে। ঠিক আছে। তো তারপর আমরা দেখি দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য গভর্নর, ঠিক আছে। গভর্নর যতদিন চাইবে ততদিন কিন্তু তারা
মিনিস্টার পদে নিযুক্ত থাকবেন, ঠিক আছে। এটা অবশ্যই লেজিসলেচারের মধ্যে কনফিডেন্স থাকতে হবে গভর্নমেন্টের প্রতি, ঠিক আছে। The Council of Ministers shall collectively responsible to the State Legislative Assembly. তো কাউন্সিল অফ মিনিস্টাররা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে রেসপন্সিবল থাকবে, দায়ী থাকবে, তারা তাদের যে কোনো রকম অ্যাক্টিভিটির জন্য লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে জবাবদিহি করতে বাধ্য। A minister who is not a member of the state legislature for any period of 6 consecutive months shall cease to be minister. তো বলা হয়েছে যে এমন একজন ব্যক্তিকে মিনিস্টার পদে নিযুক্ত করা যায় যে পার্লামেন্ট অ্যাসেম্বলির মেম্বার না, লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার না, অথচ তাকে মিনিস্টার পদে নিযুক্ত করা যায়। তো একইভাবে চিফ মিনিস্টারের মতোই কন্ডিশন হচ্ছে 6 মাসের মধ্যে ওনাকে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়ে ওইখানে পাস করতে লাগবে, ঠিক আছে। The salaries and allowances of ministers shall be determined by the state legislature. তো ওনাদের যে অ্যালাউন্সেস থাকবে বা স্যালারি থাকবে কারা ডিটারমাইন করবে, এটা স্টেট লেজিসলেচারের মধ্যে ডিটারমাইন করা হবে। তো নেক্সট আমরা দেখছি স্টেট লেজিসলেচার, ঠিক আছে। তো আর্টিকেল 168 থেকে 212 ইন পার্ট 6, ঠিক আছে, এতে আমরা স্টেট লেজিসলেচারের ব্যাপারে দেখতে পাই। অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অর্গানাইজেশন, কম্পোজিশন, ডিউরেশন, অফিসেস, প্রসিডিওর্স, প্রিভিলেজেস, পাওয়ার্স অ্যান্ড সো অন। তো এরপর দেখছি আমরা অর্গানাইজেশন। দের ইজ নো ইউনিফর্মিটি ইন দ্য অর্গানাইজেশন অফ স্টেট লেজিসলেচার। মোস্ট অফ দ্য স্টেটস হ্যাভ ইউনিক্যামারাল সিস্টেম ওয়াইল দ্য আদার হ্যাভ বাইক্যামারাল সিস্টেম, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্টেটগুলোতে আমরা ইউনিক্যামারাল সিস্টেম দেখতে পাই এবং 6টা স্টেট এমন থাকে যেখানে আমরা বাইক্যামারাল লেজিসলেচার দেখতে পাই, ঠিক আছে। যেমন পার্লামেন্টের ক্ষেত্রে 2টো হাউস থাকে, লোকসভা এবং রাজ্যসভা, তেমনই প্রত্যেকটা স্টেটে 6টা স্টেট এমন আছে যেখানে 2টো হাউস থাকে, আপার হাউস এবং লোয়ার হাউস। তো আপার হাউসটাকে আমরা বলি কি লেজিসলেটিভ কাউন্সিল, আর এটাকে আমরা বলি লোয়ার হাউসটাকে আমরা বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। তো প্রত্যেক 6টা স্টেটের মধ্যে আমরা লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখতে পাই, বাকিগুলোতে কিন্তু কাউন্সিলটা নেই। বাকি স্টেটগুলোতে কাউন্সিলটা নেই, শুধু অ্যাসেম্বলি থাকে, ঠিক আছে। তো এই 6টা স্টেট কোনগুলো দেখো, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটকা অ্যান্ড তেলেঙ্গানা। এই স্টেটগুলোতে কিন্তু আমরা বাইক্যামারাল লেজিসলেচার দেখতে পাই। বাইক্যামারাল মানে হচ্ছে দুটো হাউস থাকে এই 6টা স্টেটের মধ্যে, ঠিক আছে। যেমন ত্রিপুরাতে একটাই হাউস থাকে, সেটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ইন দ্য স্টেট having bicameral system, the state legislature consists of the governor, the legislative council and the legislative assembly. তো আমরা যখন পার্লামেন্ট পড়েছিলাম, তো পার্লামেন্টের মধ্যে আমরা কী কী দেখতে পেয়েছিলাম, পার্লামেন্টের আন্ডারে 3টা অর্গান থাকে, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। একইভাবে আমরা স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে দেখতে পাই যে 3টা অর্গান থাকে, গভর্নর, কাউন্সিল এবং অ্যাসেম্বলি, ঠিক আছে। দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য ইভলিউশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য স্টেট। অ্যাকর্ডিংলি দ্য পার্লামেন্ট ক্যান অ্যাবলিশ লেজিসলেটিভ কাউন্সিল অর ক্রিয়েট ইট ইফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য কনসার্ন স্টেট পাসেস এ রেজলিউশন টু দ্যাট এফেক্ট, ঠিক আছে। তো সর্বোপরি ক্ষমতাটা লেজিসলেটিভ কাউন্সিল গঠন করার জন্য সর্বোপরি ক্ষমতাটা থাকে পার্লামেন্টের হাতে, বাট স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে একটা রেজলিউশন পাস করতে হবে যে আমাদের স্টেটে একটা লেজিসলেটিভ কাউন্সিল হওয়া উচিত। তো ওই ক্ষেত্রে পার্লামেন্ট তখন ডিসাইড করবে যে এই স্টেটের মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল প্রয়োজনীয়তা আছে কি না। Such a specific resolution must be passed by the state assembly by a special majority, that is a majority of the total membership of the assembly and the majority of the not less than 2/3 of the members of the assembly present and voting. একটা স্পেশাল মেজরিটি নিয়ে একটা বিল পাস করাতে লাগবে যে আমাদের স্টেটে একটা লেজিসলেটিভ কাউন্সিল প্রয়োজন। মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ, দেখো মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অবশ্যই থাকতে লাগবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যতজন মেম্বার প্রেজেন্ট থাকবে ওই মেম্বার্সদের মধ্যে 2/3 অবশ্যই এই রেজলিউশনটার ফরে ভোট করতে লাগবে, ঠিক আছে। মানে যতজন প্রেজেন্ট থাকবে এর মধ্যে কতজন থাকবে সেটা
নির্দিষ্ট কোনো সীমা নেই, বাট যতজন থাকবে তার মধ্যে অবশ্যই টু থার্ড মেম্বার ওই রেজলিউশনটার ফরে ভোট করতে লাগবে। ঠিক আছে, আমরা দেখছি legislative assembly. The legislative assembly consists of representatives directly elected by the people on the basis of universal adult franchise. ঠিক আছে, তো legislative বিধানসভার যে ভোট হয়, legislative মানে হচ্ছে বিধানসভা, বিধানসভা। ঠিক আছে, তো বিধানসভার যে ইলেকশনটা হয় সেটার মধ্যে আমরা সিটিজেনরা পার্টিসিপেট করি, ভোটের মধ্যে ভোট করি। ঠিক আছে, ইলেকশনের সময় আমরা ভোটে পার্টিসিপেট করি। ঠিক আছে, তো লেজিসলেটিভ অ্যাসেম্বলির ম্যাক্সিমাম স্ট্রেংথ দেওয়া হয়েছে 500-500-এর বেশি হতে পারবে না, এবং মিনিমাম স্ট্রেংথ দেওয়া হয়েছে 60। তো যদিও সবগুলো স্টেটে 60 থাকে না, কিছু কিছু স্পেশাল প্রভিশনের মাধ্যমে কিছু কিছু স্টেটে কিন্তু 60 থেকেও কম হয়। ঠিক আছে, লেজিসলেটিভ মেম্বার 60 থেকে কম হয়, যেমন মিজোরাম এবং গোয়াতে 40টা করে সিট থাকে। ঠিক আছে, এরপর দেখছি আমরা ডিউরেশন অফ দ্য অ্যাসেম্বলি। লাইক দ্য লোকসভা, দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ নট এ কন্টিনিউইং চেম্বার। ঠিক আছে, ইটস নর্মাল টার্ম ইজ 5 years ফ্রম দ্য ডেট অফ ইটস ফার্স্ট মিটিং আফটার দ্য জেনারেল ইলেকশন। তো জেনারেল ইলেকশনের পরে ফার্স্ট মিটিংয়ের ডেট থেকে শুরু করে 5 বছর পর্যন্ত অ্যাসেম্বলিটার সময়কাল থাকে। ঠিক আছে, দ্য এক্সপিরেশন অফ দ্য পিরিয়ড অফ 5 years অপারেটস এজ এ অটোমেটিক ডিজলিউশন অফ দ্য অ্যাসেম্বলি। তো 5 বছর পরে এই লোকসভা এই অ্যাসেম্বলিটা অটোমেটিকলি ডিজলিউট হয়ে যায়। ঠিক আছে, দ্য টার্ম অফ দ্য অ্যাসেম্বলি ক্যান বি এক্সটেন্ডেড ডিউরিং দ্য পিরিয়ড অফ এ ন্যাশনাল এমার্জেন্সি বাই এ ল অফ পার্লামেন্ট ফর 1 year অ্যাট এ টাইম। ঠিক আছে, তো ন্যাশনাল এমার্জেন্সির সময় 1 বছর যদি পার্লামেন্ট মনে করে, তাহলে 1 বছরের জন্য কিন্তু টাইমটাকে এক্সটেন্ড করা যায় অ্যাসেম্বলির জন্য। ঠিক আছে, তো স্পিকার অফ দ্য অ্যাসেম্বলি, a legislative assembly has its speaker and deputy speaker, and the provision relating to them are analogous to those relating to the corresponding officers of the Lok Sabha. মানে লোকসভাতে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকে তাদের মতোই অ্যাসেম্বলির মধ্যেও স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকে, মানে একই রকমের পোস্ট, একই রকমের কাজ ওনারা করেন। ঠিক আছে, দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা আবারও বলা হয়েছে এখানে যে কাউন্সিল অফ মিনিস্টাররা কার কাছে রেসপন্সিবল থাকেন, ওনারা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রেসপন্সিবল থাকেন। ঠিক আছে, এরপর আমরা দেখছি লেজিসলেটিভ কাউন্সিল। আনলাইক দ্য ম্যানার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, দ্য মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল আর ইনডিরেক্টলি ইলেক্টেড মানে আমরা পিপলরা ডিরেক্টলি পার্টিসিপেট করি না, ওইখানে একটা স্পেশাল একটা কলেজ গঠন করা হয়, যারা ইলেকটোরাল কলেজ, যারা এই ভোটিংয়ে পার্টিসিপেট করেন। ঠিক আছে, তো আমরা এটা এখনই দেখব। দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য কাউন্সিল ইজ ফিক্সড এট 1/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য কাউন্সিল ইজ ফিক্সড এট 1/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য অ্যাসেম্বলি, নট কাউন্সিল, অ্যাসেম্বলি। ঠিক আছে, তো অ্যাসেম্বলির যে নাম্বার অফ মেম্বার থাকবে তার 1/3 হতে হবে, এবং মিনিমাম নাম্বারটা ফিক্স করা হয়েছে 40-তে। ঠিক আছে, তো কোনো একটা অ্যাসেম্বলিতে যদি 1/3 মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি যদি মানে 40 থেকে কম হয়, তাহলে মিনিমাম নাম্বারটা কাউন্সিলে 40ই হয়। ঠিক আছে, 40ই হয়। Of the total number of members of the Legislative Council, 1/3 are elected by the members of the local bodies in the state like municipalities and district boards. তো মিউনিসিপ্যালিটিসের এবং ডিস্ট্রিক্ট বোর্ডসের যে মেম্বাররা হয় তাদের মাধ্যমে 1/3 মেম্বার্স ইলেক্ট করা হয়। ঠিক আছে, তারপর গ্র্যাজুয়েটস অফ 3 years স্ট্যান্ডিং। ঠিক আছে, স্টেটের মধ্যে যারা গ্র্যাজুয়েটরা আছেন সেই গ্র্যাজুয়েটদের মাধ্যমে 1/12 মেম্বার ইলেক্ট করা হয়। তারপরে যে টিচার্সরা আছেন বিভিন্ন স্কুলের মধ্যে, সরকারি স্কুলের মধ্যে যে টিচার্সরা থাকেন, অবশ্যই টিচারদের স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্কুলের নিচে হলে হবে না। তো 3 years মিনিমাম 3 years ধরে চাকরি করছেন এমন টিচারদের মাধ্যমে 1/12 মেম্বার ইলেক্ট করা হয়, এবং 1/3 মেম্বার ইলেক্ট করা হয় কাদের দিয়ে,
মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিদের দ্বারা 1/3 মেম্বার ইলেক্ট করা হয়। দ্য রিমেনিং 1/6 মেম্বার আর নমিনেটেড বাই দ্য গভর্নর, এবং বাকি 1/6 যে মেম্বাররা থাকবেন তাদের গভর্নর নমিনেট করেন। কাদের থেকে নমিনেট করেন? যাদের লিটারেচার অথবা সায়েন্স, আর্ট, কোঅপারেটিভ মুভমেন্ট বা সোশ্যাল সার্ভিস এই সকল বিষয়ে বিশেষ দক্ষতা বা অবদান রয়েছে। ঠিক আছে। The members are elected in accordance with the system of proportional representation by means of single transferable vote. ঠিক আছে। Duration of the council. Like the Rajya Sabha, the Legislative Council is a continuing chamber. And it is permanent body and is not subject to a dissolution. ঠিক আছে। যেভাবে রাজ্যসভাকে ডিজলিউট করা যায় না, একইভাবে কাউন্সিলকেও ডিজলিউট করা যায় না বা ডিজলিউট অটোমেটিক্যালি হয় না। 1/3 of its members retire on the expiration of every second year. প্রত্যেক 2 বছর পর পর 1/3 মেম্বার রিটায়ার করেন। সো এ মেম্বার কন্টিনিউজ অ্যাজ সাচ ফর 6 ইয়ার্স। তো একজন মেম্বার 6 বছরের জন্য কাউন্সিলের মেম্বার নিযুক্ত হন। ঠিক আছে। The vacant seats are filled up by fresh elections and nominations by governor at the beginning of every third year. ঠিক আছে। প্রত্যেক 2 বছর পর পর 1/3 মেম্বারের জন্য রি-ইলেকশন হয় বা গভর্নরের নমিনেশন হয়, গভর্নর নমিনেট করেন। ঠিক আছে। A legislative council has its chairman and deputy chairman, and provisions relating to them are analogous to those relating to the corresponding officer of Rajya Sabha. Membership of the state legislature. The constitution, membership of the state legislature. The constitution lays down the following qualifications for a person to be chosen as the member of the state legislature. দেখো, অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, মাস্ট নট হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার দ্য গভর্নমেন্ট, হি মাস্ট বি নট লেস দেন 30 years of age in the case of legislative council and less than 25 years of age in the case of the legislative assembly. তো তারপর আমরা দেখব লেজিসলেটিভ প্রসিডিওর ইন দ্য স্টেট লেজিসলেচার। ঠিক আছে। কি করে একটা বিল পাস হয়, লেজিসলেচারের মধ্যে কী করে একটা বিল পাস হয় সেই প্রসেসটা আমরা এখন দেখব। তো অর্ডিনারি বিলের ক্ষেত্রে আলোচনা করছি। এন অর্ডিনারি বিল ক্যান অরিজিনেট ইন আইদার হাউস অফ দ্য লেজিসলেচার। ঠিক আছে। যে লেজিসলেচারের যে কোনো একটা হাউসে অরিজিনেট হতে পারে যে কোনো একটা বিল। তো এই বিলটা 3টা রিডিং হয়, 3টা রিডিংয়ের বা 3টা স্টেজের পরে গিয়ে বিলটা ফরে বা এগেনস্টে ভোটিং শুরু হয়। ঠিক আছে। আফটার দ্য বিল ইজ পাসড বাই দ্য অরিজিনেটিং হাউস, যখন অরিজিনেটিং হাউসে মানে যেই হাউসের মধ্যে বিলটা ইন্ট্রোডিউস করা হয় সেখানে পাস হওয়ার পরে বিলটা কোথায় চলে যায়? বিলটা চলে যায় দ্য সেকেন্ড হাউসে। যদি যে সকল স্টেটে কাউন্সিল আছে, যেই সকল স্টেটে কাউন্সিল নেই বা সেই সকল স্টেটে শুধু অ্যাসেম্বলি বিলটা পাস করা হয়, তারপর গভর্নরের অ্যাসেন্টের জন্য পাঠানো হয়। ঠিক আছে। তো যেই সকল স্টেটে দুটো হাউস আছে সেই ক্ষেত্রে অরিজিনেটিং হাউসে বিলটা ইন্ট্রোডিউস হয়, সেখানে পাস হয়, তারপর সেকেন্ড হাউসে পাঠানো হয়, সেখানে পাস হয়, তারপর সেটাকে পাঠানো হয় গভর্নরের অ্যাসেন্টের জন্য। তো গভর্নর অ্যাসেন্টের জন্য গভর্নর যদি অ্যাসেন্ট দেয় তাহলে সেই বিলটা লতে বা অ্যাক্টে পরিণত হয়। তো গভর্নরের কাছে যখন পাঠানো হয়, গভর্নরের কাছে আবার 4টে অপশান থাকে। ঠিক আছে। এভরি বিল আফটার ইট পাসড বাই দ্য অ্যাসেম্বলি অর বোথ দ্য হাউসেস in case of a bicameral legislature is presented to the governor. There are 4 alternatives before the governor. He may give his assent. গভর্নর যদি অ্যাসেন্ট দিয়ে দেয় তাহলে বিলটা লতে পরিণত হয়ে গেল, অথবা গভর্নর উইথহোল্ড হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, গভর্নর উইথহোল্ড করে রাখতে পারেন। হি মে রিটার্ন দ্য বিল ফর রিকনসিডারেশনের জন্য বিলটাকে রিটার্ন করা হতে পারে। হি মে রিজার্ভ দ্য বিল ফর দ্য রিকনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট। তো গভর্নর চাইলে প্রেসিডেন্টের রিকমেন্ডেশনের জন্য বা প্রেসিডেন্টের রিকনসিডারেশনের জন্য রিজার্ভ করে রাখতে পারেন। অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, আচ্ছা, যদি ফোর্থ অপশানটা যদি প্রেসিডেন্টের রিকনসিডারেশনের জন্য রিজার্ভ করে রাখা হয়, ওই ক্ষেত্রে প্রেসিডেন্টের রোল আসে। When a bill is reserved by the governor for reconsideration of the president may either give his assent to the bill, withhold his assent to the bill, or return the bill for reconsideration of the state legislatures. When a bill is so returned, the house or houses have to reconsider it within a period of 6 months. ঠিক আছে, 6 মাসের মধ্যে ওই বিলটাকে আবার রিকনসিডার করে
আবার প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। ইফ দ্য বিল ইজ প্রেজেন্টেড অ্যাগেইন for the presidential assent after it is passed by the house or houses with or without amendments, ঠিক আছে। 6 মাস মধ্যে প্রেসিডেন্টের কাছে আবার এটার মধ্যে চেঞ্জেস থাকতেও পারে, নাও থাকতে পারে, এটাকে তখন আবার প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, ঠিক আছে। এরপর দেখো মানি বিলসের ক্ষেত্রে কি হয়, দ্য কনস্টিটিউশন লেজ ডাউন এ স্পেশাল প্রসিডিউর ফর দ্য পাসিং অফ মানি বিলস ইন দ্য স্টেট লেজিসলেচার। হ্যাঁ, দিস ইজ অ্যাজ ফলোজ, এ মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল, মানি বিল শুধুই অ্যাসেম্বলির মধ্যে ইন্ট্রোডিউস করা হয়, ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অনলি অ্যান্ড দ্যাট ইজ অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য গভর্নর, এবং অবশ্যই গভর্নরের প্রায়র রিকমেন্ডেশনে মানি বিলটাকে ইন্ট্রোডিউস করা হয় কোথায়, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। After such bill is considered to be a government bill and can be introduced only by a minister, এবং মানি বিল শুধুই মিনিস্টাররাই কিন্তু প্রেজেন্ট করেন বা ইন্ট্রোডিউস করেন। After a money bill is passed by the legislative assembly, it is transmitted to the legislative council for its reconsideration, ঠিক আছে, একই প্রসেস। দ্য লেজিসলেটিভ কাউন্সিল হ্যাজ রেস্ট্রিক্টেড পাওয়ার্স উইথ রিগার্ড টু দ্য মানি বিল, তো লেজিসলেটিভ কাউন্সিল মানি বিলের ক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলের কাছে খুব লিমিটেড বা রেস্ট্রিক্টেড পাওয়ার থাকে, খুব বেশি পাওয়ার থাকে না। ইট ক্যান নট রিজেক্ট অর অ্যামেন্ড এ মানি বিল, ইট ক্যান অনলি মেক রিকমেন্ডেশনস, তো কাউন্সিল রিজেক্টও করতে পারে না, চেঞ্জও করতে পারে না, শুধু কী করতে পারে, রিকমেন্ডেশন দিতে পারে যে বিলটা মধ্যে এই রকমের চেঞ্জ করলে ভালো হয়। তো এই যে রিকমেন্ডেশনটা অ্যাসেম্বলি চাইলে অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। তো কাউন্সিল মাস্ট রিটার্ন দ্য বিল টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইদিন 14 days, 14 দিনের মধ্যে কাউন্সিল কিন্তু এই বিলটাকে রিটার্ন করতে লাগবে। যদি রিটার্ন না করে সেটা অটোমেটিক্যালি 14 days পরে পাস করা হয়েছে বলে মনে করা হয়। ফাইনালি when a money bill is presented to the governor, he normally gives his assent to it, দেখো মানি বিলের ক্ষেত্রে গভর্নরের প্রায়র রিকমেন্ডেশন নিয়েই কিন্তু প্রায়র পারমিশন বা অ্যাকসেপ্টেন্স নিয়ে তারপর কিন্তু প্রেজেন্ট করা হয় বা ইন্ট্রোডিউস করা হয়। তো গভর্নর ইউজুয়ালি এটাকে অ্যাসেন্ট দিয়ে দেয়, এটা নিয়ে কোনো রকম আর উইথহোল্ড করা বা প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রিজার্ভ রাখা এইগুলোর ব্যাপার আসে না, অ্যাজ ইট ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য স্টেট লেজিসলেচার উইথ হিজ প্রায়র পারমিশন, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা স্টেট এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচারের ব্যাপারে দেখলাম। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ TCS মন্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।